আসসালামু আলাইকুম, আমি জিএম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরস অনলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আপনারা ইতিমধ্যে আজকের 22 তারিখে যে প্রথম ধাপের পরীক্ষাটি প্রশ্নটি হাতে পেয়েছেন এবং আপনাদের বলে রাখি আজকের এই যে প্রশ্নটি এইটা কিন্তু শুধু দেখলেই হবে না, এটা একটা আপনাদের বিশ্লেষণ করতে হবে। কারণ ইতিপূর্বে যে প্রাইমারি পরীক্ষাগুলো 2018 সালে, 2014-16 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল, প্রথম ধাপের যে প্রশ্ন যে আদলে হয় অনুরূপভাবে দ্বিতীয় তৃতীয় ধাপের প্রশ্ন কিন্তু একইভাবে হবে এবং বিগত সালগুলোতে আমরা সেরে দেখেছি। সুতরাং এই প্রশ্নগুলো শুধু যে সলিউশন জানার জন্য জানা বিষয়টা সেরকম না, আপনারা খুব ভালোভাবে বিশ্লেষণভাবে দেখবেন। কারণ হয়তো দ্বিতীয় এবং তৃতীয় ধাপে শুধু ডিজিট পরিবর্তন হবে এবং পরীক্ষা কিন্তু অনুরূপ প্রশ্ন হবে। তো আসুন এখানে সলিউশন করি। আমরা প্রথমে একটা প্রশ্ন দেখেন, এখানে একটা অজানা রাশির সংখ্যা বের করতে হবে। 8, 11, 17, 29, 53 এর পরবর্তী সংখ্যাটি কত? তো এখানে খেয়াল করুন যে এই 8 আর এই 11-র মধ্যে পার্থক্য কিন্তু 3, আবার এই 11 আর 17-এর পার্থক্য কিন্তু 6, এই 17 আর 29-এর পার্থক্য হচ্ছে 12। তাহলে একটা জিনিস খেয়াল করুন, 3-এর ডাবল 6, 6-এর ডাবল 12, আর 29 আর এই 53-এর পার্থক্য হচ্ছে কিন্তু 12 দুগুণ 24। তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা হবে, তাহলে এই 24-এর ডাবল 48, এইভাবে বাড়বে। 3-এর ডাবল 6, 6-এর ডাবল 12, 12-এর ডাবল 24, 24-এর ডাবল 48। তাহলে এই 53 এবং 48 যোগ করলে হবে 101। সুতরাং পরবর্তী সংখ্যা হবে 101, উত্তর হবে খ। আসুন পরবর্তী প্রশ্নটা দেখি। এখানে দেওয়া আছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? আচ্ছা, বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 1 হেক্টর। তো আমাদের জানতে হবে যে 1 হেক্টর সমান কত। 1 হেক্টর সমান কিন্তু 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটার, 10,000 বর্গমিটার। তো একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার, বাগানটির পরিসীমা কত? তো পরিসীমার সূত্র কি? আমরা পরিসীমার সূত্র জানতে কিন্তু 4a, পরিসীমার 4। আর এখানে প্রথমে বলা আছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল কি a স্কয়ার। তাহলে আমরা বলতে পারি a স্কয়ার সমান 10,000। তাহলে a স্কয়ার তুলতে গেলে এই a সমান রুট 10,000। 10,000কে রুট করলে হবে 100, তাহলে এর মান হবে 100। তাহলে এর মান যেহেতু 100 হয়েছে, তাহলে আমাদের পরিসীমা কত সেটা বের করতে হবে। পরিসীমা কত? 4a, তাহলে 4 × 100, তাহলে 4 × 100 মানে 400। তাহলে উত্তর হবে কিন্তু 400 মিটার, উত্তর হবে গ। আসুন পরবর্তী অঙ্কটা শতকরার অঙ্ক থেকে আসে। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? আচ্ছা, 15% বৃদ্ধি পেল মানে কত পার্সেন্ট? 115% হলো। কিন্তু 15% বৃদ্ধি পেয়েছে মানে কি, আগে যদি 100 থাকে তাহলে 115 হয়ে গেছে। আবার বৃদ্ধি পেয়ে হয়েছে 5,700, তাহলে আমরা বলতে পারি এই 15% বৃদ্ধি মানে 5,750, এটা সমান এটা। আগে বেতন কত ছিল মানে 100%-এ কত ছিল, 1%-এ কত আর 100%-এ কত, এটাই কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে 1%-এ হবে 5,750-এর সাথে 115 ভাগ হবে, 115 ভাগ হবে। আর 100%-এ কত হবে? এটা হবে কিন্তু 5,750 যা ছিল তাই, এর সাথে জাস্ট 100 গুণ আর নিচে 115। আপনারা ঐকিক নিয়মেও করতে পারেন। এটা 50 যাবে, 115কে 5 দিয়ে গুণ করলে হবে 575, আর এই যে শূন্যটা এটা বসাই দিলাম, অর্থাৎ 115 সাথে এটা কাটলে 50 হবে, আর 50 আর 100 গুণ করলে হবে 5,000। সুতরাং পূর্বের বেতন ছিল 5,000, উত্তর হবে গ। আপনাদেরকে আবারও বলি, এই প্রশ্নটা শুধু দেখলেই হবে না, এই প্রশ্নগুলো কিন্তু কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, যেমন এই যে শতকরা থেকে এসেছে, এই ধারা থেকে এসেছে, কোন কোন অধ্যায় থেকে এসেছে, আগামীতে কিন্তু সেই অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখন এই ধাপে যারা প্রশ্ন করেছে, আগামী ধাপগুলোতেও তারাই প্রশ্ন করবে, তাদের মেন্টালিটি কিন্তু একই। সুতরাং এই প্রশ্নগুলো শুধু দেখবেন না, মনোযোগ সহকারে দেখেন এবং কোন কোন অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন আছে সেই অধ্যায়গুলো বারবার করুন। আসুন পরবর্তী একটা অঙ্ক। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত নম্বর পেয়েছে? দেখেন দুইটা সাবজেক্টে মিলে পেয়েছে সে 180,
দুটা সাবজেক্টে পেয়েছে, ইংরেজি এবং গণিতে 180 পেয়েছে। এখন বলেছে যে 14 নম্বর বেশি পেয়েছে গণিতে। আচ্ছা, যে 14 নম্বর বেশি পেয়েছে সেই 14 আমি আগে বাদ দিয়ে দিলাম। এই 14 যদি আমি বাদ দিই তাহলে 166 হবে। এই যে 166 নাম্বার, এই 166টিকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে 8 দুগুণ 16 আর 3 দুগুণ 6, অর্থাৎ 83। এই যে 83 নাম্বার, এটা কিন্তু একটা সাবজেক্টে পেয়েছে 83 আর একটা সাবজেক্টে পেয়েছে 83। তো এই যে একটা সাবজেক্টের 83, এর সাথে কিন্তু 14 নম্বর আমি বাদ রেখেছিলাম, এটা কিন্তু গণিতে বেশি পেয়েছে। এর সাথে আমি যদি 14 যোগ করে দিই, 14 যোগ করে দিলে হচ্ছে 4 আর 3 7 আর 8 আর 1 9, 97। অর্থাৎ গণিতে সে কিন্তু পেয়েছে 97। আসুন পরবর্তী অঙ্কটা দেখি যে 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত। এখানে একটা বিষয় কিন্তু বলেছে বড় হতে ছোট সাজাতে হয়, বড় হতে, এবং 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে 84 থেকে আমি শুরু করব, এই যে 84 4 দ্বারা বিভাজ্য মানে কিন্তু সেই সংখ্যার ব্যবধান হবে 4 করে। তাহলে 84-র পরে হবে 80। আমি বড় থেকে ছোট সাজাচ্ছি যেহেতু বলছে যে বড় হতে ছোট। তারপরের সংখ্যাটা কত হবে? 76, 72, 68, 64, 60, 56, 52, 48, যাই হোক এরকম সংখ্যাগুলো হবে, 4 পর্যন্ত আসতে হবে। তো এখানে বলছে 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসাবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে। তো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8। এই যে অষ্টম সংখ্যাটি কিন্তু এটা, অষ্টম সংখ্যাটি কত? তাহলে আমাদের উত্তর হবে অষ্টম সংখ্যাটি হচ্ছে 56 খ। তাহলে অষ্টম সংখ্যাটি হবে 56 খ। আসুন পরবর্তী অঙ্কটা করি। এখানে একটু ওয়াই স্পষ্ট হয়েছে, তারপরেও আমি একটু লিখে দিয়েছি, দেখেন এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই চেয়ে বড়ো। এটা একটা অসমতার অঙ্ক। এবং জেড ইজ লেস দ্যান 0, অর্থাৎ এই জেড কিন্তু একটা নেগেটিভ সংখ্যা, জেড হচ্ছে শূন্যর চেয়েও ছোটো। এখন এইটাকে যদি আমি এই যে এক্স এবং ওয়াই এই উভয়কে যদি আমি জেড দিয়ে গুণ করি, একে যদি আমি জেড দিয়ে গুণ করি, এর সাথে জেড গুণ, ওয়াইয়ের সাথেও জেড গুণ, তাহলে কোনো সংখ্যাকে যদি নেগেটিভ, অসমতার নিয়ম হলো নেগেটিভ সংখ্যা দিয়ে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই যে এক্স ওয়াইকে আমি এখানে যে এই দিকে চিহ্ন ছিল, এই চিহ্নটা উল্টে যাবে, এই দিকে হয়ে যাবে, যেহেতু ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করেছি। তাহলে দেখেন এটা উত্তরে আছে খ নম্বরে, তাহলে উত্তর হবে এই যে খ নম্বর কিন্তু উত্তর হবে। আসুন পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি। এখানে বলা আছে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আয়তক্ষেত্রের ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 × a + b। আচ্ছা, বলছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4a। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, এটা বর্গক্ষেত্রের পরিসীমা। এখন বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। আয়তক্ষেত্রের যে বড় বাহু, ধরেন এই যে আয়তক্ষেত্রের যে বড় বাহুটা, এই বাহুটা 3 গুণ বর্গক্ষেত্রের, এই যে বর্গক্ষেত্রের যাই হোক না কেন, এটা একটা বর্গক্ষেত্রে 3 গুণ হবে এটা। এখন এখানে বলা আছে বড় বাহু 21, এই বাহুটা কত? 21। আচ্ছা, এইটা যদি 21 হয় তাহলে এই বর্গক্ষেত্র কিন্তু তার 1 গুণ, অর্থাৎ 21কে 3 দিয়ে ভাগ দিলে, 3 × 7 = 21, 7, অর্থাৎ বর্গক্ষেত্রে 1 বাহু কিন্তু 7। তো এখানে বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমা a + b, আমি এটাকে বড় বাহু ধরলাম, তাহলে আমি যদি মান বসাই,
এখানে বলেছিল বড় বাহু ছোট বাহুর 3 গুণ। আচ্ছা, এটা আয়তক্ষেত্রের এই বাহুটা যদি 3 গুণ হয় 21 হয়, তাহলে এই বাহুটা 1 গুণ, অর্থাৎ 21-এর 3 ভাগের 1 ভাগ, মানে এটা কিন্তু 7। এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 21 আর এটা হবে 7, এটা সমান 4-এ। এখন এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা বাহু পেয়ে যাব। তাহলে 21 আর 7 28, 28 দুগুণ 56, এই যে 56 ইকুয়াল টু বাংলিশ ইংলিশ হয়ে যাচ্ছে তো 4-এ। তাহলে এই যে 56-কে 4 দিয়ে ভাগ দিলে আমরা এর মান পাবো। তাহলে 14 56 কাটা যায়, তাহলে এ ইকুয়াল টু কিন্তু 14। এটা কি? এটা কিন্তু আমাদের একটা বাহু, বর্গের এক বাহু। তাহলে আমাদের বর্গের এক বাহু হবে কিন্তু 14। এখন আসি আমরা পরবর্তী প্রশ্ন, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? 9, 8, 4, 2। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। দেখেন, 9-কে ভাগ করা যায়, 8-কে ভাগ করা যায়, 4-কে ভাগ করা যায়, 4-কে 2 দুগুণ 4, 8-কে 4, 2, 9-কে 3, এগুলো একমাত্র 2-কে ওই সংখ্যা 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সুতরাং মৌলিক সংখ্যা হচ্ছে 2, এবং 2 পৃথিবীর একমাত্র জোড় মৌলিক, এটা একটু মনে রাখবেন। এখন যে অঙ্কটি, এটা কিন্তু একটা অনুপাতের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হবে। সংখ্যা দুটি কী কী? এখন দুইটা অনুপাত হচ্ছে 5 আর একটা হচ্ছে 8। এখন উভয়ের সাথে 2 যোগ করলে, এই উভয়ের সাথে 2 যোগ করলে নতুন যে অনুপাতটি হবে সেটা হচ্ছে 2:3। এখন উভয়ের সাথে আমি সেই সংখ্যাটা ধরে নিই যে একটি সংখ্যা 5x, অপর সংখ্যা 8x। উভয়ের সাথে 2 যোগ করলে, এর সাথেও 2 যোগ করলে, এর সাথেও 2 যোগ করলে নতুন যে অনুপাত হবে 2/3। এইটা কিন্তু কোনাকুনি গুণ করে আমরা ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে। কোনাকুনি গুণ করি। 3 × 5 = 15, 3 × 5 = 15x যোগ 3 দুগুণ 6, আর এটা হবে 8 দুগুণ 16x আর 2 দুগুণ 4। এখন আমরা এক্সগুলো এক পাশে নিই। এক্সগুলো যদি এক পাশে নিই, এই যে 4, এই 6 রেখে দিলাম, এই 4 এই পাশে নিয়ে আসলাম, বিয়োগ 4, আর এই 16x এখানে ছিল, আর এই 15x এই পাশে নিয়ে গেলাম। আপনারা চাইলে এই 16xকে এই পাশে নিয়ে আসলেও নিয়ে আসতে পারতেন, সমস্যা নেই। তাহলে 6 থেকে 4 বাদ মানে 2, আর 16x থেকে 15x বাদ, তার মানে হলো x। তো এক্সের মান 2। এই এক্সের ভ্যালু কিন্তু আমরা পেয়েছি 2। তো আমরা একটি সংখ্যা ধরেছিলাম কত? 5x, আর একটা হচ্ছে 8x। তো এই যে 5x মানে কি? 5, 5x মানে হচ্ছে ভ্যালু কিন্তু 2, তাহলে 5 দুগুণ 10। আর একটা হচ্ছে 8x মানে কি? 8 গুণ 2, 8 দুগুণ 16। তাহলে সেই সংখ্যাটি কিন্তু 10 এবং 8, তাহলে উত্তর হবে খ। এখন আসি, এটা বীজগণিত থেকে অঙ্ক এসেছে। বীজগণিত থেকে সম্ভবত 3টা অঙ্ক এসেছে। তো এখানে দেখেন x + y = 12 আর x - y = 2 হলে x y এর মান কত? অর্থাৎ এবি সূত্র যদি আপনি পারেন সেটা করতে পারেন। আর একটা খুব সহজেই করা যায়, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এবি সূত্র কি? অর্থাৎ x y = কি? a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। এ হচ্ছে আমাদের এবি সূত্র। তো এটার মান হচ্ছে 12/2 এর হোল স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে 2/2 এর হোল স্কয়ার। এখন 6 দুগুণ 12, এই 2 2 কাটা 1, তাহলে 6 × 36 থেকে এই 1 এর স্কয়ার মানে 1, অর্থাৎ 36 থেকে 1 বাদ 35, এটাই কিন্তু উত্তর। আবার এটাকে যদি আমরা মনে করেন এইভাবে চিন্তা করি, খুব মুহূর্তে গতে, কোন দুটো সংখ্যা যোগ করলে 12 হবে, আর যে দুটো বিয়োগ করলে আবার 2 হবে, আবার গুণ করলে তার ভ্যালু কত? তো আপনি যদি যে কোনো দুটো সংখ্যা চিন্তা করেন, ধরেন এইটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 5, দেখেন 7 5 যোগ করলে হয় 12। আবার
এটাকে এই 7 থেকে 2 যদি বাদ দেন, দুঃখিত, 7 থেকে যদি 5 বাদ দেন তাহলে কিন্তু 2, তাহলে সেই দুটো সংখ্যা আর কোনো সংখ্যা নয়, সেটা কিন্তু 7 এবং 5। কারণ 7 5 যোগ করলে 12 হয়, 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, দুইটা স্যাটিসফাই করে 7 এবং 5। তাহলে সংখ্যা দুটো কী কী? 7 এবং 5। তাহলে এই দুটোর গুণফল কত? তাহলে 7 5 গুণ করলে 5 7 35। এটাও যদি কিন্তু সহজেই করতে পারতেন। এখন আরেকটা অঙ্ক দেখেন যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। আচ্ছা, প্রথম 10টি যে বিজোড় সংখ্যা কত? বিজোড় সংখ্যা ধরেন 1 3 5 7 9 11 13 15 17 এবং 19। এইগুলো যোগ করলেই কিন্তু হবে 100। এটাই উত্তর। যোগ করলেই কিন্তু এটা 100 হবে, কিন্তু এটা ধারার একটা অঙ্ক। তো এই ধারার অঙ্কে বিজোড় সংখ্যার ধারার কি পদ সংখ্যা বের করেই সেটাকে স্কোয়ার করলে উত্তর হয়। এটা আমাদের ধারার যে শর্ট সাজেশন দেওয়া আছে, এগুলো দেখলেই আপনারা পারবেন। এখানে পদ সংখ্যা কয়টি দেখেন? 1 2 3 4 5 6, এখানে কিন্তু 10টা। 10-এর স্কোয়ার করলেই কিন্তু 10 10-কে 100 হয়। আবার এই পদ সংখ্যা কীভাবে আপনি এইগুলো না লিখলে কীভাবে বের করবেন সেটাও কিন্তু ওখানে আমি দেখিয়েছি। জাস্ট বিজোড় সংখ্যাগুলো আপনি বসায় যোগ করলেও হবে। আবার যদি পদ সংখ্যা বের করে নেন, পদ সংখ্যা মানে হচ্ছে এটা বের করার সূত্র আছে, এটা এখানে আমি দেখালাম না, আপনারা আমার ধারার অধ্যায়গুলো ভালোভাবে দেখে নিন। আসুন বীজগণিত থেকে আরও একটা প্রশ্ন এখানে এসেছে যে 2x = 3y + 5 হলে, এইটা আমাদের বলছে যে 4x, লেখাগুলো স্পষ্ট, এটা হবে 4x + 6y এর ভ্যালু কত? 6y = কত? এইটা আমাদের অঙ্ক। তো আপনি এই যে প্রথম যে সত্যটা দেওয়া আছে, আপনি এই 3yটা এই পাশে নিয়ে আসি, তাহলে 2x - 3y = 5। আসলে এখানে মাইনাস হবে, মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন এই উভয়ের সাথে 2 গুণ করে দিই, এর সাথে 2 গুণ, তাহলে এই সাইডেও কিন্তু 2 গুণ হয়ে যাবে, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে। তাহলে এটা কী হবে? 2 2 4x - 3 2 6y। দেখেন এইটার সাথে এইটা কিন্তু মিলে গেছে। 4x - 6y সমান কত? তাহলে এখানে কিন্তু 5 2 10। তাহলে উত্তর হবে কিন্তু 10। জাস্ট এইটাকে সাইড চেঞ্জ করে 2 দিয়ে গুণ করলেই কিন্তু এটার মান পেয়ে গেলাম। এখন আরেকটা অঙ্ক করি যে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে, 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? আচ্ছা, এখানে বলছে 6 ফুট, আবার বলছে 100 গজ দীর্ঘ, গজ। তাহলে মনে রাখবেন যে 1 গজ সমান সমান 3 ফুট। তাহলে 100 গজ সমান কত? 100 গজ সমান 100 গুণ 3, অর্থাৎ 300 ফুট। এখন প্রশ্ন কিন্তু 6 ফুট অন্তর গাছ লাগাতে চাচ্ছে, তাহলে 300 ফুটে কয়টা গাছ লাগানো যাবে? আচ্ছা, আমি যদি বলি যে 6 ফুট, আচ্ছা এই যে 6 ফুট ধরেন এইটা, তাহলে এই 6 ফুটের মধ্যে এখানে শুরুতে একটা গাছ আর শেষে আরেকটা গাছ, তাহলে এই 6 ফুটে কিন্তু 2টা গাছ, এই শুরুতে একটা গাছ বেশি থাকে, অর্থাৎ 6 ফুট অন্তর গাছ লাগাবে। তাহলে 300কে আমি যদি 6 দিয়ে ভাগ দিই, তাহলে 3 5 15, 5 6 30, অর্থাৎ 6 50 300। এই যে 50টি গাছ, 300কে 6 দিয়ে ভাগ দিলে হচ্ছে 50টি গাছ। আর যে শুরুতেই একটা গাছ বেশি লাগে, এই জন্য কিন্তু 1 যোগ হবে, 51টি গাছ লাগানো যাবে। সর্বোচ্চ কয়টা চারা রোপণ করা যাবে? 51টি। আসুন আরেকটা অঙ্ক দেখি, এটা কিন্তু লগের একটা অঙ্ক, এটা বিসিএসের রিপিট প্রশ্ন। 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 2 ভিত্তিক লগ, তাহলে লগ 2 এর বেস 2 আর এই 32, 2 ভিত্তিক 32-এর 2 ভিত্তিক লগারিদম মানে এটা। তো আমরা এটার সময় যদি আমরা x ধরি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। তো এর একটা সূত্র আছে এরকম, যে এখানে এই ভ্যালুটাকে এই ভ্যালুতে নিয়ে আসা যায় আর এই ভ্যালুটাকে এই ভ্যালুতে নিয়ে আসা যায়। তাহলে আমরা এক্সটা এইখানে নেছি, তাহলে 2 এই x 32-এর জায়গায় আসবে x,
আর 32 যাবে এক্সের জায়গায়। এখন আমরা বেজ একই করব, 2 পাওয়ার এক্স, তাহলে 32কে 2 পাওয়ার দিয়ে, তাহলে 32কে ভেঙে আমরা 2-র উপর পাওয়ার দেব, তো 2-র উপরে 5 পাওয়ার দিলে কিন্তু 32। কেন? এই যে 32কে যদি আমরা ভাঙতে থাকি, তাহলে 2 16, 2 8, 2 4, 2 2, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 5 দিলেই কিন্তু 32 হয়। আর আমরা জানি লগের সূত্র বেস বেস একই হলে বাদ দেওয়া যায়, তাহলে এই 2 আর এই 2 বাদ, তার মানে x = 5, তাহলে উত্তর হবে 5। এটাও একটা রিপিট প্রশ্ন, ম্যাক্সিমামই রিপিট, বিসিএস থেকে ভালোই রিপিট হয়েছে। বলছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তো এই অঙ্ক আমি আর চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তো এইখান থেকে শুরু করি, কোন সংখ্যার 80%? তা আমি ধরি এক্স এর মানে গুণ, এক্সের 80%, এক্সের 80% হলো কত? 48। 48টা ফলাফল, সেটা এই পাশে যাবে। কোন সংখ্যা? তো এক্সের 80% 48, তাহলে এই যে পার্সেন্টের জন্য কিন্তু আমরা নিচে 100 দেবো, তাহলে এক্স ইন্টু 80/100 = 48। কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, তার আগে এখানে সাইড চেঞ্জ করি, তাহলে এক্স হচ্ছে 48 গুণ 10/8, 6 48, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কিন্তু 6 60, উত্তর হবে 60। এখন আসি 0.001-এর বর্গমূল কত। এর একটা সুপার শর্টকাট আছে, যদি বর্গমূল করতে বলে দশমিকের, তাহলে যদি কখনো জোড় সংখ্যা থাকে, যেমন এখানে জোড় 4টা আছে, যদি জোড় থাকে তার অর্ধেক হবে, 4টা থাকলে 2টা হবে। তো 2টা হবে কিভাবে? দেখেন এই অপশনে একমাত্র 2টা আছে কতে, 0.01, তার মানে এই 4টার অর্ধেক আছে এইটাই, সুতরাং এটাই উত্তর। আরও একভাবে চিন্তা করা যায়, সেটা হলো 1-এর বর্গমূল কত? 1, আর যেহেতু 4টা আছে তাহলে এর অর্ধেক হবে, 2টা বানানোর জন্য এখানে একটা শূন্য, আর এটা যেহেতু দশমিকের ব্যাপার তাই দশমিক একটা দিয়ে দিলাম, তাহলে এটাই হবে উত্তর। নেক্সট অঙ্ক, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর প্রতি 2টা শূন্য, বিয়োগ করলে কত হবে? তাহলে 9 9, 1 আর কত হলে 9 8 9, তাহলে 9899, এটাই হবে উত্তর। এটা উত্তর আছে খতে, সুতরাং এটাই উত্তর। এটা একটা বিসিএস এর রিপিট প্রশ্ন, এখানে বলছে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বলছে অন্তর্নিহিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 7 সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত। আচ্ছা, একটা বৃত্ত আছে এরকম, এই বৃত্তের ভিতরে একটা বর্গ আছে, ধরেন এটা একটা বর্গ, এই বৃত্তের কেন্দ্র এটা। বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, তাহলে এটা একটা ব্যাসার্ধ, এটা কত? 7, তাহলে এখান থেকে এইটুকুও কিন্তু 7, ছবিটা ভালো হয়নি, তো এটাও কিন্তু 7, তাহলে এই বর্গের কর্ণ, এটা কিন্তু এই বর্গের কর্ণ কিন্তু 7 আর 7 14, তো বর্গের কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র কিন্তু √2 × a, তাহলে এই √2 × a এর মান কত বেরোবে? 14। এখান থেকে আমরা এর মান পাওয়া মানেই কিন্তু এই বর্গের এক বাহু পাওয়া, তাহলে a সমান কী হবে? 14 এর মান কী হবে? এই 14/√2, তাহলে আমরা যদি এই আমাদের জানতে চেয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তো এ মানে কিন্তু আমাদের এক বাহু বেরোবে, আর বর্গের ক্ষেত্রফল মানে কিন্তু a², তো এই পাশে যদি a² করি তাহলে এটাকেও a² করতে হবে, তাহলে এটাকে কিও হচ্ছে, তাহলে 14 গুণ 14 আর স্কোয়ার রুটে কাটা, তার মানে 2, 7 × 2 = 14, তাহলে 7 14 কত হবে?
4 7 28 8 আর 7 1 7 আর 2 9 98। তাহলে বর্গক্ষেত্রের সেন্টিমিটার হবে এই 98, উত্তর হবে খ। আপনাদের বলে রাখি আমি প্রাইমারির কিন্তু সাজেশন ধারাবাহিকভাবে 13টা সাজেশন দিয়েছি, ওইগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, সাথে সাথে এই অধ্যায়গুলো থেকে ফলো করবেন, তাহলে আপনারা 100% কমন পাবেন। এখন দেখেন ট্রেনের একটি অঙ্ক, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? এখন আমরা জানি দূরত্ব সমান সমান কি, দূরত্ব সমান হচ্ছে সময় গুণ গতিবেগ, সময় গুণ বেগ। এখন দূরত্ব যখন ট্রেন কোনো সেতু বা কালভার্ট অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তো এইখানে দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য 700, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 700, আর সে সেতু অতিক্রম করে কত আমরা সেটা জানি না, আমরা ধরলাম এক্স। কত সময় অতিক্রম করে? মিনিট, 1 মিনিটে। তো আমরা জানি এখানে ঘন্টা বা সেকেন্ড কাজে আসে, মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার, এই সম্পর্কটা এরকমই। তো মিনিট না লিখে আমরা এটা 1 মিনিটের পরিবর্তে লিখবো 60 সেকেন্ড। আর বেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, আর এটা কিন্তু সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করতে হয়, এই জাতীয় আমার ভিডিও অনেক দেওয়া আছে এই চ্যানেলে, আপনারা দেখে নিন। তো এই 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে ভাগ, 5/18 দিয়ে ভাগ। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এবং সাইড চেঞ্জ করি তাহলে আমাদের উত্তর, তাহলে 4 8 রং 72, আর তাহলে 4 5 20, এই যে 700 প্লাস এক্স, এই যে 60 গুণ 20, তাহলে এক্স সমান সমান হবে 6 × 1200। এই যে 1200 থেকে আমরা এই 700 এই পাশে আসবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1200 থেকে 700 বাদ মানে 500। ট্রেনের দৈর্ঘ্য কিন্তু ট্রেনের দৈর্ঘ্য 700 হলে সেতুর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, উত্তর হবে গ। এখন আসি সর্বশেষ অঙ্কটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? আচ্ছা, এখানে একটা শব্দ দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা থাকলে কিন্তু লসাগু করতে হয়, আর লঘিষ্ঠ সংখ্যা থাকলে গসাগু করতে হয়। অর্থাৎ লসাগু গসাগু থেকে আসছে 3, 5, 6, এর লসাগু কত হবে? 3 দিয়ে দিই, 3 1 3, 5-এর ভিতরে যায় না, 3 2 6, অর্থাৎ 3 গুণ 5 গুণ 2, তাহলে 3 5 15 2 30, লসাগু 30। এখানে বলা আছে যে ভাগশেষ 1 হবে, যদি ভাগশেষ 1 থাকার কথা বলে তাহলে যোগ হয়, তাহলে এর সাথে 1 যোগ করলে হবে 31, সুতরাং উত্তর হবে 31। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও বলি, এই প্রথম ধাপের প্রশ্নগুলো যারা ভালোভাবে বিশ্লেষণ করে এই অনুযায়ী প্রস্তুতি নেবে তারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কিন্তু অপেক্ষাকৃত ভালো অ্যান্সার করতে পারবে এবং তারা পরীক্ষায় টিকে যাবে, চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।